ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। দিস ইজ আসিফ বিফোর ইউ। আবারও তোমাদের সামনে নতুন কোনো ক্লাস নিয়ে আমি আসলাম। আজকের টপিকটা একটু ভিন্নধর্মী টপিক। সাধারণত ইংলিশ বলতে আমরা সবসময় গ্রামার নিয়ে মাতামাতি করি, অর্থাৎ আমাদের যে গ্রামার আইটেমগুলো মাধ্যমিক লেভেলে থাকে 6 টু ইন্টারমিডিয়েট পর্যন্ত, সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশন, ভয়েস, প্যাসিভ নারেশন, ফিল দ্য গ্যাপস, রাইট ফর্ম অফ ভার্বস, সবসময় আমরা ইংলিশ বলতে এই ব্যাপারগুলো নিয়ে সবসময় কথা বলি। কিন্তু ইংলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটা হচ্ছে রাইটিং সেকশন। আমরা জানি প্রত্যেকটি ক্লাসে একটা নির্দিষ্ট মার্কস থাকে সেটা রাইটিংয়ের জন্য। এটা হতে পারে 30 মার্কস, হতে পারে 50 মার্কস। জেএসসি লেভেলে 30 মার্কস থাকে। এসএসসি লেভেলে যদি আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারকে কম্বাইন করে রাইটিংয়ের ব্যাপারে বলি, সামারি সহ টোটাল 100 মার্কস, 50% মার্কস থাকে রাইটিংয়ের উপর। তাহলে এই রাইটিং অংশটি কিন্তু আমরা সবসময় ইগনোর করে যাই, অর্থাৎ রাইটিং ক্ষেত্রে যে সময়টা দেয়া সেটা কিন্তু আমরা সেভাবে দিই না, যতটুকু আমরা গ্রামারের উপর গুরুত্ব দিই। কিন্তু দেখা গেল যদি পরীক্ষায় আমরা আমাদের আশানুরূপ মার্ক পেতে চাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা এই গ্রামারের পাশাপাশি রাইটিংকে আমরা গুরুত্ব দিব। তাহলে আমাদের যে রাইটিং আইটেমগুলো থাকে, আমাদের দুটি করে পেপার থাকে, ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার কখনো কম্বাইন থাকে। এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রাইটিং আইটেমকে আমরা কিভাবে খাতায় প্রেজেন্ট করব, কিভাবে প্রেজেন্ট করলে মোটামুটি ভালো মার্কস পাওয়া যায়, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। জাস্ট আমরা এই প্রিপারেশনটা এরকম হয়ে থাকে, যখন আমাদের স্কুলের সিলেবাস ভিত্তিক যে রাইটিংগুলো, টপিকগুলো দেওয়া থাকে, জাস্ট আমরা কোনো বই থেকে সেটা মেমোরাইজ করি, অথবা দেখা গেল কোনো জায়গা থেকে কালেক্ট করে সেটার উপর বেস করে জাস্ট একটু চোখ বুলায় নিয়ে পরীক্ষার আগে গিয়ে পড়ে গিয়ে আমরা পরীক্ষায় লিখছি। দেখা গেল হ্যাঁ মার্ক পাচ্ছি, কখনো কম পাচ্ছি, বেশি পাচ্ছি, কিন্তু আসলেই তুমি স্যাটিসফাইড কি না রাইটিংটা লিখে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি এরকমও স্টুডেন্ট দেখেছি যে পরীক্ষার আগে শুধু রাইটিংগুলো দেখে যে পরীক্ষা দেয়, কিন্তু তার আগে যে প্রিপারেশন নেওয়া, সেগুলো লেখা বা সেটার উপর একটা ইনফরমেশন গ্যাদার করা, এই টাইপের প্রিপারেশন ম্যাক্সিমাম স্টুডেন্ট সাধারণত নেয় না। তাহলে ইংলিশকে রাইটিং কিন্তু রাইটিং সেকশনে একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে রয়েছে। এবং আমরা জানি 4টা স্কিলের মধ্যে এই স্কিলটি হলো সবার শেষে, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড দেন রাইটিং। এখন কথা হলো যে রাইটিং, আমরা অনেক সময় বলে থাকি ফ্রি হ্যান্ড রাইটিং। এই রাইটিং স্কিলটাকে বাড়াতে হলে বা এটাতে ভালো করতে হলে আসলে কিভাবে প্রিপারেশন নিতে হবে, এই প্রশ্নটা আমাদের কিন্তু সবার মনেই থাকে। এই জন্য আমাদের কি রাইটিংয়ের কোনো নিয়ম শিখতে হবে, কোনো কোর্স করতে হবে? ব্যাপারটা কি এরকম? আসলে ব্যাপারটা এরকম না। একটা কথা বলতে কি, তুমি যদি ইংরেজি কথা বলতে চাও, তুমি বেশি বেশি করে কথা বলো, তোমার চারপাশে একটা এনভায়রনমেন্ট তৈরি করো, তুমি কারোর সাথে কথা বলো, তুমি কথা বলা শিখবে। তুমি ভালো লিখতে চাও, তোমাকে ইংলিশ লিখতে হবে, অর্থাৎ তুমি স্টোরি দেখে, যে কোনো বই থেকে দেখে, পেপার দেখে প্রচুর তুমি ইংলিশ লেখো, তুমি দেখবে এক সময় এই রাইটিং ক্ষেত্রে অনেক দক্ষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের সিলেবাস ভিত্তিক কিছু নির্দিষ্ট রাইটিং থাকে, প্যারাগ্রাফ রাইটিং, কম্পোজিশন রাইটিং, ইমেল রাইটিং, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, ডায়ালগ, সিভি রাইটিং, এরকম অনেকগুলো ধরনের আমাদের রাইটিং আইটেমগুলো থাকে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয়। এক্ষেত্রে অনেকে আমরা আসি, দেখা গেল যে বাসায় সেভাবে লিখি না, পড়ে যায়, কিন্তু পরীক্ষায় লেখার সময় একটু কনফিউজড হয়ে যায় যে আসলে কিভাবে উপস্থাপন করলে জিনিসটা ঠিক হবে আর কি। এই ব্যাপারগুলো নিয়ে আমি আজকে গুরুত্বপূর্ণ 3টি রাইটিং নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম আমি যে রাইটিং পার্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমেল। ওকে, মোটামুটি মাধ্যমিক স্তরের প্রত্যেকটি ক্লাসে আমাদের ইমেল রাইটিং রয়েছে। এখন ইমেল ইজ প্রপারলি নোন অ্যাজ ইলেকট্রনিক মেইল। এটাকে আমরা পরিপূর্ণ অর্থে কি করি? ইলেকট্রনিক মেইল। সেক্ষেত্রে সাধারণত দেখা গেলো আমরা সিলেবাস ভিত্তিক যে টপিকগুলো দেখবো, খেয়াল করে দেখবে যে আমরা যে ইনফর্মাল লেটারগুলো পড়েছি বা ফর্মাল লেটার, অ্যাপ্লিকেশনগুলো পড়েছি, ইমেলে কিন্তু সেই ব্যাপারগুলোই চলে এসেছে। শুধু আমাদের ইমেলের ফরম্যাটটা মেনটেন করতে হয়। এই ইমেলের ফরম্যাটটা মেনটেন করতে আমরা কয়েকটি আইটেমের উপর মানে এমফাসাইজ করব, সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করব। ওকে, তাহলে আমরা ইমেলের ব্যাপারে আজকে কথা বলছি। দেখো, যে ইমেল লেখার ক্ষেত্রে সাধারণত 6টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখানে দেখা গেল আমাদের ফ্রম, টু, সেন্ড, এরকম অনেকগুলো অপশন থাকে, কিন্তু কথা হলো কোনটা বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি যাকে ইমেলটা সেন্ড করব সেটা হলো টু। প্রথম ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা বলতে আমাদের গুরুত্ব দিতে হবে যে নাম্বার 1 আমরা বলতে পারি টু। এটা হচ্ছে টুটা কি? রিসিপিয়েন্ট মেইল অ্যাড্রেস, অর্থাৎ যাকে আমি ইমেলটা সেন্ড করব তার ইমেল নাম্বারটা এখানে থাকতে হবে। এবং আমরা জানি ইমেল নাম্বার সবসময় স্মল লেটারে হয়। এই জিনিসটা কিন্তু তোমরা অনেকেই ভুল করে ফেলো, যখন কোনো ইমেল নাম্বারের নামটা লেখো তোমরা ক্যাপিটাল করে ফেলো, অবশ্যই সেটা স্মল লেটারে হবে। সে ফর এক্সাম্পল, at the rate of
gmail.com. দিস ইজ মাই ইমেল নাম্বার। ওকে, তাহলে আমি ইমেলটা আমরা এভাবে প্রেজেন্ট করবো, এভাবে লিখতে পারি। এখানে আমরা কখনোই যেন আমরা লক্ষ্য রাখতে হবে এই ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়ে না যায়। ওকে, তাহলে এটা হলো রিসিপিয়েন্টের মেইল অ্যাড্রেস নাম্বার 1 2। ওকে, 2 নম্বরে যেটা আমাদের এমফাসাইজ করতে হবে সেটাকে আমরা বলবো সাবজেক্ট, অর্থাৎ যে বিষয়ের উপর ইমেলটি সেন্ড করা হবে সেটা অবশ্যই নির্দিষ্ট একটা সাবজেক্টের উপর। আমরা সাবজেক্টের ক্ষেত্রে সংক্ষেপে সাবজেক্টটি লিখব। সে ফর এক্সাম্পল request to return a book। দেখো তোমার ফ্রেন্ড তোমার কাছে বই একটা নিয়ে গিয়েছে, সেটাকে রিটার্ন করে তুমি তাকে রিকোয়েস্ট করে একটা লিখছো, তাহলে রিকোয়েস্ট টু রিটার্ন আ বুক, একদম শর্টকাটে। অর্থাৎ সাবজেক্টটা দেখে যেন আমরা ক্লিয়ার হতে পারি যে ইমেলটা কি সম্বন্ধে। অর্থাৎ যাকে ইমেলটা সেন্ড করা হবে সে যখন ইমেলটা চেক করবে ইনবক্সে, সাবজেক্টটা দেখেই বুঝতে পারবে ও ইমেলটা এই সম্বন্ধে, এটা গুরুত্বটা সে বুঝতে পারবে এই সাবজেক্টের উপর বেস করে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা টু সাবজেক্ট। 3 নম্বরে যেটা আমরা আলোচনা করবো, দিস ইজ কল স্যালুটেশন, সম্ভাষণ যেটাকে। এখন স্যালুটেশনের ব্যাপারটা যেরকম আমরা বলবো যে এখানে ইমেলে আমরা জানি 2 ধরনের ইমেল আমাদের পরীক্ষায় থাকে, ফর্মাল ইমেল অ্যান্ড ইনফর্মাল ইমেল। আমরা জানি যে ফর্মাল ইমেলগুলো সাধারণত ইওর প্রিন্সিপাল, ইওর হেডমাস্টার অথবা কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে যখন লেখা হয়, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সেটাকে আমরা কি বলতে পারি, ফর্মাল ইমেল। আর যখন তোমার ফ্রেন্ডের কাছে, তোমার রিলেটিভসের কাছে, বা ফাদার অর মাদার অর ইয়ঙ্গার ব্রাদার অর এল্ডার ব্রাদার যখন পাঠানো হয় সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি ইনফর্মাল ইমেল। সেই ক্ষেত্রে একটু স্যালুটেশনের ডিফারেন্স হতে পারে। ওকে, তা স্যালুটেশনটা আমরা যখন করবো এটা ডিপেন্ড করবে তুমি কার কাছে ইমেলটি সেন্ড করছো সেটার উপর বেস করে স্যালুটেশনটা হবে। ওকে, এবং আমরা যখন স্যালুটেশন লিখবো, সে ফর এক্সাম্পল ডিয়ার ফাদার। ওকে, আমরা সর্বদা স্যালুটেশনের পরে কমা ইউজ করব না, স্যালুটেশনের পরে আমরা কমা ইউজ করব না। ওকে, তাহলে এই স্যালুটেশনের ক্ষেত্রে আমরা মনে রাখবো কমা ইউজ করব না। তাহলে ডিয়ার ফাদার হতে পারে। ইভেন তুমি ফর্মাল ইমেলের ক্ষেত্রে ডিয়ার স্যার লিখতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, শুধু স্যার না লিখে তুমি ডিয়ার স্যার লিখতে পারো। ওকে, স্যালুটেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 4 নম্বরে আমরা যেটা বলবো সেটাকে বলা হয় বডি, অর এটাকে আমরা কি বলতে পারি, কন্টেন্ট। অর্থাৎ এই বডি বা কন্টেন্টে এসে যে সময় তুমি ইমেলটা লিখছো সেটা লিখবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে ইমেলটা আমাকে কন্টেন্টটা কতটুকু হতে হবে। হ্যাঁ, এরকম আমাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, যত বড় লেখা যায় তত বেশি নাম্বার। আসলে ব্যাপারটা, ইমেলের ব্যাপারটা এরকম নয়। ইমেল হচ্ছে তুমি একটা মেসেজ দিচ্ছ, সেটা তোমার বইটি তোমার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, বইটি দরকার। তুমি যদি এই মেসেজটা তাকে পাঠাতে পারো, আশা করি সে বুঝতে পারবে যে হ্যাঁ তোমার বইটি তাকে রিটার্ন দেওয়া দরকার। বিলিয়ন সাকসেসের জন্য তুমি ইমেল পাঠাচ্ছ তোমার ফ্রেন্ডের কাছে, জাস্ট তাকে কংগ্রাচুলেশন করা। ওকে, এক্ষেত্রে বেশি কথার দরকার নেই। ওকে, তারপরে হতে পারে ইয়ার এল্ডার সিস্টার ম্যারেজ সেরেমনি। ওকে, তুমি তাকে ইনভাইট করলা, বার্থডে উইশ, হ্যাপি নিউ ইয়ার উইশ। এক্ষেত্রে বেশি কথা কিন্তু দরকার হয় না। এটা একটু মাথায় রাখতে হবে যে কন্টেন্টটাকে বেশি এক্সটেন্ড না করে, কন্টেন্টের যে তোমার ল্যাঙ্গুয়েজ প্যাটার্নগুলো বা তোমার এটা অনেক ইংলিশ হতে হবে, খুব ভালো কিছু কথা লিখতে হবে যেটা পড়ে যেন অনেক যাকে রিসিভার একটু ইমপ্রেসড হয়ে যায়। অর্থাৎ তোমার এক্সপ্রেশন থেকেই যেন সে ইমপ্রেসড হয়ে যায়। এখানে একটু কন্টেন্টের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এটা এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই যে স্যার এটা এক পেজে হবে কিনা, পরের পেজে গেলে প্রবলেম হবে কিনা। আসলে এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কোনো বইয়ের মধ্যে মেনশন করা নেই। ওকে, এটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার ইমেলের টপিকের উপর, কিসের উপর তুমি ইমেলটা সেন্ড করছো। হ্যাঁ, যদি ইমেলে এমন হতে পারে তোমাকে অনেক বেশি ইনফরমেশন দিতে হবে, সেক্ষেত্রে হ্যাঁ সেটা আসতেই পারে, অনেক একটু এলাবোরেটেড হতে পারে। কিন্তু যদি দেখা গেল না তুমি অল্প কথায় মোটামুটি জিনিসটাকে প্রেজেন্ট করতে পারছো, তাহলে বেশি কথার দরকার নেই। তাহলে আমরা বডি বা কন্টেন্টটা লেখার ক্ষেত্রে একটু গুরুত্ব রাখবো যে এখানে কতটুকু লিখলে মোটামুটি অ্যাকসেপ্টেবল হয়। ওকে, নাম্বার 5 আমরা কল্পনা করতে পারি যেটা সাবস্ক্রিপশন। ওকে, এটাকে আমরা বলতে পারি যে বিদায় সম্ভাষণ। শেষে আমরা এক্ষেত্রে ফর্মাল ইনফর্মাল ক্ষেত্রে একটু ভ্যারি করে, ইউর অ্যাফেকশনেটলি, ইউর লাভিং ফ্রেন্ড, ওকে, ইউর ওবিডিয়েন্ট। এক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখি সেটাকে বলে সাবস্ক্রিপশন। এবং আবার যে কথাটা আমি মনে করিয়ে দিতে চাই যে স্যালুটেশন এবং সাবস্ক্রিপশন, অর্থাৎ স্যালুটেশন এবং সাবস্ক্রিপশনের পরে আমরা সাধারণত কমা ইউজ করব না। ওকে, এবং আমাদের লাস্ট পয়েন্ট যেটা থাকবে নাম্বার 6, সেটা হচ্ছে নেম অ্যান্ড সিগনেচার। ওকে, আমরা নেম অথবা সিগনেচারের মাধ্যমে ইমেলটি কমপ্লিট করব। ওকে, তাহলে দেখা যাচ্ছে
মোটামুটি এই কয়টা বিষয়ের উপর ভিত্তি করে, আর সবচেয়ে বড় কথা এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করে আমাদের যে কন্টেন্টটা থাকবে অর্থাৎ বডিটা, সেটা যদি একটু আমাদের স্ট্রং হয়, অর্থাৎ কন্টেন্টের যদি সেন্টেন্স প্যাটার্নগুলো আমরা একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, মোটামুটি ইমেলে অনেক বেশি ভালো নাম্বার তোমরা তুলতে পারবে। তাহলে তোমাদের কি করতে হবে, এই কয়টি স্ট্রাকচারের উপর এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে এবং গতানুগতিক যে ইমেলগুলো এক্সামে আসে সেটা যদি তোমরা একটু বাসায় জাস্ট আমি বলবো যে একটু নোট করে রাখো, কালেক্ট করে রাখো, তাহলে মোটামুটি এই অংশে তুমি প্রত্যেকটি ক্লাসে ভালো নাম্বার ক্যারি করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আরেকটু কথা আমি বলে রাখি, যেহেতু আমি এখানে দুইটা ইমেলের দুইটা প্যাটার্নের কথা বলেছি, অর্থাৎ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে তোমার স্যালিটেশনটা কেমন হবে অথবা সাবস্ক্রিপশনটা কেমন হবে, একটু দুটা ফর্মাল ইনফর্মাল ক্ষেত্রে ভ্যারি করে। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, মোটামুটি তোমরা জিনিসটা মাথায় থাকলে আর ভুল হওয়ার সম্ভাবনা একটু কমে যাবে। আচ্ছা, আমি জিনিসটাকে এভাবে প্রেজেন্ট করতে পারি, টু হোম, অর্থাৎ আমি যাকে ইমেলটি সেন্ড করব, দেন salutation and here subscription। সাবস্ক্রিপশনকে আমরা কি এন্ডিং বলি, আর স্যালুটেশনকে আমরা গ্রিটিং বলি। এটাকে আমরা গ্রিটিং বলতে পারি, এটাকে এন্ডিং বলতে পারি। ওকে, এখন হতে পারে আমরা একটা ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার সাধারণত কার কাছে লেখা হয়, আমি একটু আগে মেনশন করেছি, ফাদার, রিলেটিভস অর ইয়ঙ্গার ব্রাদার অর এল্ডার ব্রাদার, এটা অর্থাৎ আমি বলতে পারি ফাদার হতে পারে, ফ্রেন্ড হতে পারে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে স্যালুটেশনটা সেম অ্যাজ একই থাকে, যে আমরা ডিয়ার ফাদার অথবা ডিয়ার ফ্রেন্ড, এটা আমরা লিখতে পারি। এখন এক্ষেত্রে আমরা সাবস্ক্রিপশন অর্থাৎ বিদায় সম্ভাষণটা কি ধরনের হতে পারে, আমি বলেছি এটা কি ধরনের ইমেল, এটাকে আমরা বলতেছি ইনফর্মাল ইমেল। তাই ইনফর্মাল ইমেলের ক্ষেত্রে আমরা বলতে পারি ইয়োর্স অ্যাফেকশনেটলি। আমরা কি বলতে পারি, ইয়োর্স অ্যাফেকশনেটলি। আমরা লিখতে পারি ইয়োর লাভিং ফ্রেন্ড। বাবার ক্ষেত্রে ইয়োর লাভিং সান। বিভিন্নভাবে এটা আমরা প্রেজেন্ট করতে পারি। তাহলে এটা আমাদের ইনফর্মাল ইমেলের ক্ষেত্রে আমরা স্যালুটেশনটা এইভাবে দেব, সাবস্ক্রিপশন অর্থাৎ বিদায় সম্ভাষণটা সাধারণত এইভাবে প্রেজেন্ট করব। এবং আমি বলেছি যে স্যালুটেশন সাবস্ক্রিপশনের পরে আমরা কমা দিব না। ওকে, যদি ফর্মাল হয় অর্থাৎ টু হোম, ফর্মাল মেবি হতে পারে এটা প্রিন্সিপাল, হেডমাস্টার, ওকে, কোনো অর্গানাইজেশনের হেড হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, সিইও হতে পারে, এটা তাহলে সেক্ষেত্রে স্যালুটেশনটা আমরা সেম থাকবে, ডিয়ার স্যার। আমরা এখানে কি ইউজ করব, ডিয়ার স্যার। ওকে, এবং এই ক্ষেত্রে যখন সাবস্ক্রিপশনটা একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু ফর্মাল ইমেল, তাহলে আমি কার কাছে ইমেলটা সেন্ড করতেছি তার উপর ভিত্তি করে একটু সাবস্ক্রিপশনটা অন্যভাবে আমরা দিব। সে ফর এক্সাম্পল ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স সিনসিয়ারলি আমরা লিখতে পারি ইয়োর অবিডিয়েন্ট। ওকে, এইভাবে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ যখন একজন এক্সামিনার ইমেলটাকে চেক করে সেক্ষেত্রে প্রথমেই দেখা হয় এই যে আমি আইটেমগুলোর কথা বললাম এগুলো সবভাবে ঠিক আছে কিনা, এবং সেকেন্ড টাইম দেখা হয় আসলে তোমার কন্টেন্টটাকে তুমি কত স্ট্রংভাবে অর্থাৎ খুব বোল্ডলি প্রেজেন্ট করার চেষ্টা করেছো আর কি, এবং সেটা অল্প কথার মধ্যেই। এর উপর বেস করে সাধারণত ইমেলটাকে জাস্টিফাই করা হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কথাগুলোর উপর বেস করে তোমরা ইমেলগুলোকে, তোমাদের গতাগতিক যে ইমেলগুলো ইম্পর্টেন্ট, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনফর্মাল লেটারগুলো ইনফর্মাল ইমেলে চলে আসছে, এবং ফর্মাল লেটারগুলো আই মিন অ্যাপ্লিকেশনগুলো আমরা আবার কোথায় পাচ্ছি, ফর্মাল ইমেলে। তাহলে আমাদের ম্যাক্সিমাম কন্টেন্টগুলো যেহেতু জানা আছে, তাহলে আমরা একটু চেঞ্জ করে নিব। আর কিছু কথা, অর্থাৎ যেহেতু ইমেল ব্যাপারটা একটু আপডেটেড, তাহলে আমাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজগুলো একটু আপডেট হওয়া দরকার। যদি আমরা এখানে ইনফর্মালের মতো লিখে ফেলি যে নো মোর টুডে, এগুলো চেঞ্জ করা উচিত। এখানে যদি আমরা লিখি দ্যাটস অল ফর দ্য টাইম বিং, দ্যাটস অল ফর টুডে, এবং শুটার ক্ষেত্রে হাউ আর ইউ, ইট সিমস টু মি ইউ আর ফাইন, আই ফিল দ্য সেম ওয়ে, একটু ভাষাগুলোকে আমরা চেঞ্জ করার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা জানি আমাদের বর্তমান সময় নেটের মধ্যে অনেক বেশি এক্সাম্পল পাওয়া যায় এই ধরনের, হাউ টু রাইট অ্যান ইমেল। তোমরা সেখান থেকে কিছু গ্যাদার করতে পারো, অনেক ভালো ভালো বইয়ের মধ্যে কিছু রেফারেন্স পাওয়া যায়। অবশ্যই তোমরা এগুলো রাইটিংগুলোকে একটু এক্সেপশনাল করার চেষ্টা করবে। আশা করি তোমরা ইমেল সেশনে অনেক বেটার নাম্বার তুলতে পারবে। ওকে, এরপরে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব
এটা হচ্ছে সহজ রাইটিং আইটেম ডায়ালগ। ওকে, এই ডায়ালগ ব্যাপারটা কিন্তু আমরা অনেক আগে থেকে সুপরিচিত বলতে গেলে, কারণ আমরা দেখো আমরা যে প্রাইমারি সেকশনে ক্লাস 3 to 4 ইভেন 5 সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম কিন্তু লেসনগুলো ইউনিটগুলো কি থাকতো, ডায়লগ বা কথোপকথন থাকতো, কনভারসেশনাল ইংলিশের অংশগুলো থাকতো আর কি। সেক্ষেত্রে আমরা ডায়লগগুলো পড়তাম বা ডায়লগগুলো আমাদের টিচার আমাদের কি করতো, সামনে নিয়ে গিয়ে সে ডায়লগ কনভারসেশন করাতো, আমরা সামনে এগুলোতে পার্টিসিপেট করে এসেছি, তার মানে এটার সাথে আমরা অনেক সুপরিচিত। কিন্তু যখন আমার 10 মার্কসের একটা আইটেম হিসেবে লিখতে হচ্ছে, সেইখানে আমরা কোন কোন বিষয়ের উপর ইমফাসাইজ করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন ডায়ালগ লেখার ক্ষেত্রে বিভিন্ন জন আমরা বিভিন্নভাবে বলে থাকি, এটা মিনিমাম দুজনের মধ্যে কথোপকথন 7 জোড়া হলে ভালো হয়, 10 জোড়া হলে ভালো হয়। আসলে ব্যাপারটা ডিপেন্ড করবে যে তোমার ডায়ালগের টপিকটা কি, অর্থাৎ কিসের উপর বেস করে তুমি ডায়ালগটা লিখছো সেটার উপর মাথায় রাখতে হবে। এবং ডায়ালগের যে আমরা যে কথাগুলো বলি, আমাদের ডায়ালগুলো প্যাটার্নগুলো আমরা এরকম করে ফেলি, জাস্ট একজন কোশ্চেন আস্ক করছে আর একজন শুধু আনসার দিয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কারণ যে কোনো একটা বিষয়ের উপর, সে ফর এক্সাম্পল অ্যাবাউট মোবাইল ফোন, অ্যাবাউট ট্রি প্লান্টেশন, অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন, ওকে থাকতে পারে। তার মানে এই নয় যে একজন স্টুডেন্ট সব কিছুই জানে আর একজন কিছুই জানে, জাস্ট সে কোশ্চেন করে যাচ্ছে। এক্ষেত্রে তারও কিছু কমেন্ট থাকতে পারে, তারও কিছু ভিউ থাকতে পারে, দুইটা কম্বিনেশন করে যখন একটা ডায়ালগ লেখা হবে সেটা অনেক বেশি বেটার একটা ডায়ালগ হবে। তারপরও বাকি যে ডায়ালগ যেটা একটু কনভারসেশনাল ইংলিশের অংশ, অর্থাৎ এটা কথোপকথন, এখানে আমরা সাধারণত যে ভার্বুলার কন্ট্রাক্ট অর্থাৎ অক্সিলারি ভার্বুলার কন্ট্রাকশন ফর্ম ইউজ করবো, এক্সপ্রেশনগুলো অনেক ভালো হতে হবে, কারণ ডায়ালগ যেহেতু কথোপকথনের অংশ, সেক্ষেত্রে আমাদের দুইটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, এক্সপ্রেশন অর্থাৎ এক্সপ্রেশনের মাধ্যমে কিন্তু ইমপ্রেশনটা দিতে হবে, অর্থাৎ অনেক বেশি ইমপ্রেস করার চেষ্টা করতে হবে কথাগুলোর মধ্যে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আমরা জানতে হলে আমরা কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেবো, আমি কয়েকটি ফ্যাক্টরের উপর কথা বলছি, যে ফ্যাক্টরগুলো মাথায় রেখে অন্তত ডায়ালগটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে। সেক্ষেত্রে আমরা প্রথম যে আইটেমটাকে বলতে পারি গ্রিটিং। ওকে, আমরা জানি প্রথমেই ডায়ালগের শুরুতে আমরা গ্রিটিংটা দেই, এবং এটা সবাই আমরা ভালোভাবে দেই। সেক্ষেত্রে আমরা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ, এই ধরনের গ্রিটিং একটা থেকেই থাকে, তাই না? এই গ্রিটিংটার জন্য অনেক ভালো মানের হয়। এক্ষেত্রে তোমার ফর্মাল ইনফর্মাল ব্যাপারটা, অর্থাৎ যখন তুমি সুপিরিয়র কারের সাথে কথা বলছো সেক্ষেত্রে গ্রিটিংটা কেমন হবে, ফ্রেন্ডের সাথে কেমন হবে, বাবার সাথে কেমন হবে, তুমি অনেকভাবে স্টার্ট করতে পারো। শুরুতে হাউ আর ইউ দিয়ে শুরু করতে পারো, তুমি আসসালামু আলাইকুম সালাম দিয়ে শুরু করতে পারো, অনেকভাবে এটাকে তুমি স্টার্ট করতে পারো। সেটা ডিপেন্ড করবে সাধারণত তুমি ডায়ালগটা কার সাথে করছো তার উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে প্রথমে গ্রিটিংসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াটস অ্যাবাউট ইউ, হাউস লাইফ, হোয়াটসঅ্যাপ, অনেকভাবে আমরা ফর্মাল ইনফর্মাল ইংলিশ এখানে ইউজ করতে পারি। ওকে, তাহলে গ্রিটিংটাকে আমাদের স্টার্টিং অর্থাৎ শুরুটা যদি ভালো হয়, তাহলে সেটার প্রতি একটা ইমপ্রেশন চলে আসে টিচারের, সেক্ষেত্রে হ্যাঁ ডায়ালগটা মেবি অনেক বেটার হতে পারে। ওকে, এরপরে আমরা গেটিং এর পরে যে ব্যাপারটার উপর গুরুত্ব দেবো সেটা হচ্ছে যদি আমাদের কোনো রিকোয়েস্ট থাকে, রিকোয়েস্টগুলোকে আমরা কিভাবে করব। এখন রিকোয়েস্ট কিন্তু আমরা অনেকভাবে করতে পারি। ওকে, রিকোয়েস্টটাকে বিভিন্ন কারো কাছে একটা কলম কয়েকভাবে চেতে পারি, জাস্ট একটা কলমটা নর্মালভাবে চেতে পারি, একটু বিনয়ের সাথে চেতে পারি, অনেক বেশি কলমটা আমার ইমার্জেন্সি দরকার সেক্ষেত্রে কি একটু কম বেশি হবে। তাহলে ডায়ালগে যখন কোনো আমরা রিকোয়েস্ট করব, রিকোয়েস্টটা আসলে দেখতে হবে যে আমার কতটুকু সেটা দরকার, এই জিনিসটা কিন্তু আমার কথার মাধ্যমে ফুটে আসবে, যেহেতু এখানে কোনো ব্যক্তিগত কোনো পার্সোনালিটি এখানে শো হচ্ছে না, অর্থাৎ কথার মাধ্যমে জিনিসটাকে উপস্থাপন করার একটা সেখানে সিনারি তৈরি করতে হবে, তাহলে অবশ্যই আমাদের ভাষার দক্ষতা এখানে প্রয়োগ করতে হবে। সে ফর এক্সাম্পল আমরা যখন কোনো রিকোয়েস্ট করব, সেই রিকোয়েস্টটাকে আমরা এভাবে বলতে পারি, গিভ মি আ পেন। আমি প্লিজ অ্যাড করতে পারি, গিভ মি আ পেন প্লিজ। আমি নর্মালি বলতে পারি আমাকে একটি কলম দাও। এটা যদি আমি এটা একটু বিনয়ের সাথে বলতে চাই, তাহলে আমি বলতে পারি কুড ইউ গিভ মি আ পেন, কুড ইউ গিভ মি আ পেন। একটু বিনয়ের সাথে কিন্তু আমি বললাম, কিন্তু আমি যদি এর চেয়েও ইমার্জেন্সি বা অধিক বিনয়ের সাথে আমি বলতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি জিনিসটাকে এই প্যাটার্নটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। হতে পারে ডু ইউ think do you think you could do you think you could lend me a pen, do you think you could lend me a pen। তাই দেখো একই জিনিস কিন্তু আমি তিনভাবে উপস্থাপন করলাম, সাধারণভাবে বলা, রিকোয়েস্ট করা, একটু বিনয়ের সাথে, অনেক বেশি বিনয়ের সাথে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা ফরম্যাটগুলো একটু জেনে রাখি, আমি অবশ্যই শুধু এখানে কলম চাওয়ার ক্ষেত্রে না, এই জিনিসটা কিন্তু আমরা বিভিন্ন খাতে কোনো কিছু জানতে চাওয়া,
অর্থাৎ তুমি এই ট্রি প্লান্টেশন সম্বন্ধে জানতে যেতে পারো, ট্রাফিক জ্যাম সম্বন্ধে জানতে যেতে পারো, ভিলেজ লাইফ, সিটি লাইফ সম্বন্ধে জানতে যেতে পারো। সেক্ষেত্রে তুমি তোমার কিন্তু কোশ্চেন বা রিকোয়েস্টের প্যাটার্নটা কিন্তু এই ফর্ম্যাটে বা এই ফর্ম্যাটে করতে পারো। এই ব্যাপারগুলো তোমাকে নিজে থেকেই অ্যাড করে এই অংশগুলো তোমাকে খাতায় নোট করে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা গেটিং শিখলাম এবং কোনো রিকোয়েস্ট আমরা কিভাবে করব সেটা আমরা জানলাম। ওকে, এরপরে হতে পারে গ্র্যাটিটিউড, অর্থাৎ তুমি কোনো জাস্ট কৃতজ্ঞতা প্রকাশ করবে। ওকে, গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা। এটা তুমি কি বলতে পারো? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ, অনেকভাবে তুমি থ্যাঙ্কস অনেকভাবে তুমি উপস্থাপন করতে পারো। গ্র্যাটিটিউড প্রকাশ করার অনেকগুলো পদ্ধতি রয়েছে আর কি। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। তাহলে এই ধরনের কিছু গ্র্যাটিটিউড প্রকাশ করার মতো এক্সপ্রেশন, কিছু তোমার ফ্রেজাল ওয়ার্ডস অথবা তুমি ক্লজ বলো, যাই বলো না কেন, এগুলো তোমাকে আগে থেকেই তোমার ভান্ডারে থাকতে হবে। তুমি যে কোনো ডায়ালগে, আসলে এগুলো ডায়ালগ মুখস্থ করে যাওয়ার মতো ব্যাপার না, জিনিসগুলোকে তোমাকে আয়ত্তে রাখতে হবে। ইনফরমেশন যদি তোমার মাথার মধ্যে থাকে, তুমি যদি প্রসেসগুলো জানো, খুব সুন্দর একটা ডায়লগ অল্প সময়ের মধ্যে পরীক্ষায় তুমি লিখে আসতে পারবে। তাহলে গ্র্যাটিটিউড মানে কি? আমরা যখন কোনো আমরা কারো কাছে কি প্রকাশ করব, কৃতজ্ঞতা প্রকাশ করব, সেই ধরনের আমরা কিছু এক্সপ্রেশন এখানে জেনে রাখবো। তাহলে আমরা শিখলাম কি? গ্রিটিংস, রিকোয়েস্ট, গ্র্যাটিটিউড। এরকম হতে পারে অ্যাপোলজি। অ্যাপোলজি ক্ষমা প্রার্থনার ক্ষেত্রে এটা আমরা বলতে পারি আই এম সরি, আই এম সরি, আই বেগ ইউর পার্ডন, আই বেগ ইউর পার্ডন। এরকম অনেকগুলো আমরা কথা বলতে পারি। বলে আমরা সাধারণত বা এখানে অ্যাপোলজির ক্ষেত্রে আরও এই ধরনের কথা বলা হয়, সরি টু ইন্টারাপ্ট ইউ, এইভাবে আমরা বলতে পারি। বা এটা ওটা কারো অ্যাটেনশন গ্রো করার জন্য তারপর আমরা এখানে আই এম সরি বা প্লিজ পার্ডন মি, বিভিন্নভাবে আমরা এভাবে সাধারণত এই অ্যাপোলজির ব্যাপারটা আমাদের যে গতানুগতিক ডায়লগুলো আসে না, তবে আমাদের শিখে রাখতে হবে। আমরা ইউজ করতে পারি, যে কোনো ক্ষেত্রেই সাধারণত আমরা ইউজ করতে পারি। ওকে, এটা নাম্বার 5 আমরা দেখতে পারি। এটা হলো তাহলে আমাদের 4টা হয়ে গেল, গেটিং, রিকোয়েস্ট, এরকম আরো অনেকগুলো পার্ট রয়েছে। সাধারণত আমরা দেখি এরপর আমরা বলতে পারি টু ড্র অ্যাটেনশন। আমাদের কারো অ্যাটেনশন পেতে চাই বা করতে চাই, সেই ক্ষেত্রে সাধারণত আমরা সবসময় যেটা ইউজ করি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এটা বলেই আমরা সাধারণত কারো অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করি। এটা অনেকভাবে হতে পারে। আমরা বলতে পারি সরি টু ইন্টারাপ্ট ইউ। এক্সকিউজ মি যদি আমরা সবাই ইউজ করি, যদি তুমি একটু এক্সট্রাভাবে লিখতে চাও সরি টু ইন্টারাপ্ট ইউ, এই যে এই ধরনের কিন্তু অনেক ধরনের এক্সপ্রেশন পাওয়া যায়। তাহলে তুমি যদি এভাবে হাউ টু ড্র সামওয়ান অ্যাটেনশন, সেক্ষেত্রে আমরা কোন ধরনের ফ্রেজগুলো ব্যবহার করবো, যদি আমরা একটু কালেক্ট করে রাখি, অবশ্যই এটা আরও অনেক ভালো মানের কি হতে পারে, ডায়ালগ হতে পারে। তারপরে অ্যাগ্রি, অর্থাৎ যখন আমরা অ্যাগ্রি করব, কেউ একটা কথা বললো, যেহেতু আমি কাকুকে একটা কোশ্চেন করেছি, যখন সেটাকে অ্যাগ্রি করব, সেটা কি হবে? অবভিয়াসলি, সার্টেনলি, আই ফিল দ্য সেম ওয়ে, ওকে, আই অ্যাগ্রি উইথ ইউ। এইভাবে আমরা বিভিন্নভাবে বলতে পারি। এক্ষেত্রে আমরা কোশ্চেনের ক্ষেত্রে আমরা ডু ইউ অ্যাগ্রি মি, আমরা আনসার এই কথাটা বলতে পারি। এবং ডিসঅ্যাগ্রির ক্ষেত্রে হতে পারে আই ডোন্ট থিঙ্ক সো, আমি বলতে পারি আই ডোন্ট থিঙ্ক সো। এভাবে আমরা অ্যাগ্রি করতে পারি, ডিসঅ্যাগ্রি করতে পারি। ওকে, এরপরে আরেকটা কথা আমি উল্লেখ করতে চাই, সাধারণত আমরা কিছু বলতে পারি সাউন্ড এক্সপ্রেসিং অ্যাটিটিউড রয়েছে আর কি। সাউন্ড এক্সপ্রেসিং অ্যাটিটিউড, রিলিভেন্ট অ্যাটিটিউড, সেটা কী ধরনের হতে পারে? যেমন ইয়া, ওফ, এই ধরনের কিছু আমরা এক্সপ্রেশন অনেক সময় ব্যবহার করি। হ্যাঁ, এই ব্যাপারগুলো অ্যাড করতে পারি। তবে সাধারণত আমাদের যে একাডেমিক যে ডায়ালগগুলো আসে পরীক্ষার মধ্যে, এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি না। কিন্তু ডায়ালগের মধ্যে, যেহেতু ডায়ালগ হলো একটা কনভারসেশনাল ইংলিশ, আমরা সেই সাউন্ড এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি। তবে আমরা এটার উপরে এতটা বেশি এমফাসাইজ করবো না, যেহেতু অনেকেই বলে যে ইয়াহ না লিখে ইয়েসটাকে লেখো, দিস ইজ ফর্মাল ইংলিশ, উই ট্রাই টু ইউজ ফর্মাল ইংলিশ অর ব্রিটিশ ইংলিশ। দ্যাটস ওয়াই আমরা এই কয়টা বিষয়ের প্রতি অন্তত গুরুত্ব দিব। আর যে কথাটা বলছি, যখন দুজনের মধ্যে কথোপকথন হবে, অবশ্যই দেখতে হবে যে একজন শুধু প্রশ্ন করে যাবে, ব্যাপারটা এরকম নয়। সে অবশ্যই কিছু ইনফরমেশন তার সাথে কি করবে, কম্বাইন করবে। তাহলে দুটো মিলে একটা পারফেক্ট ডায়ালগ হতে হবে। ব্যাপারটা এরকম, একজন কোশ্চেন করে যাবে, আরেকজন আনসার করে যাবে, করে এইভাবে আমরা জাস্ট বিদায় সম্ভাষণ দিয়ে শেষ করে দিলাম। ওকে, শেষে অবশ্যই দেখা গেল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড ইনফরমেশন,
ইউ আর মোস্ট ওয়েলকাম আমরা এভাবে শেষ করি। আমরা একটু চেঞ্জ করতে পারি, যেমন ফ্রেন্ড যখন থ্যাংক ইউ জানাচ্ছে, ব্যাপারটা না এটা থ্যাংক ইউ জানার মতো কিছু নাই, তুমি শেষ করতে পারো নো মেনশন অথবা নট মেনশন। অনেকভাবে একটা ডায়ালগকে মডিফাই করা যায়। এই মডিফাই করতে হলে তোমাকে একটু ঘাটাঘাটি করতে হবে, বিভিন্ন বই থেকে নেট থেকে তুমি কালেক্ট করে খুব সুন্দর সুন্দর, যেহেতু এটা মোটামুটি একটা ফরম্যাটটা যদি তোমার জানা থাকে, তুমি যে কোনো বিষয়ের উপর, টপিকের উপর, সাবজেক্টের উপর ডায়ালগ লিখতে পারবে। আশা করি ডায়ালগের ব্যাপারটাও তোমাদের অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। আরেকটি পার্ট নিয়ে সংক্ষেপে আমি একটু আলোচনা করব। যদি এটি বিশদ একটি ব্যাপার, সেটা হচ্ছে কারণ আমাদের এমন কোনো ক্লাস নেই যেখানে আমাদের এই বিষয়ের উপর লিখতে হয় না, সেটা পেপার বেস হোক, পেপার ভিত্তিক হোক, ফার্স্ট ক্লাস সিম্পল অথবা কম্বাইন যাই হোক না কেন, যে আমরা জানি এটা আমাদের ছোট ক্লাস থেকে বড় ক্লাস পর্যন্ত এই ব্যাপারটা আলোচনায় রয়েছে। ওকে, এবং আমরা সবাই ভালোভাবে জানি একটা প্যারাগ্রাফকে কিভাবে লিখতে হয়। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট এখানে তোমাদের উল্লেখ করে দিতে চাই, যে প্যারাগ্রাফ যেটাকে আমরা বাংলা ভাষায় অনুচ্ছেদ বলি, অর্থাৎ এখানে প্যারা হবে অবশ্যই একটা। প্রথম কথা বলি, এখানে প্যারা হবে অবশ্যই একটা। যদি কোনো কারণে তোমার 2 অথবা 3 প্যারাগ্রাফস হয়ে যায়, প্যারা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি বলে রাখি তুমি শুধু প্রথম প্যারার জন্য নাম্বার পাবে। মনে রাখবে, তুমি শুধু প্রথম প্যারার জন্য নাম্বার পাবে, বাকি প্যারাগুলোর জন্য কিন্তু নাম্বার পাবে না। ব্যাপারটা এরকম না যে তোমার পুরো প্যারাগ্রাফটা 0 হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তখন শুধু প্রথম প্যারাটুকুর জন্যই তুমি নাম্বারটা পাবে। প্রথম কথা হলো, প্যারাগ্রাফে কোনো প্যারা করা যাবে না। ওকে, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যারাগ্রাফগুলো আসে কোশ্চেন ওয়াইজ, অর্থাৎ আমার 5 or 6 কোশ্চেন্স থাকে, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের প্যারাগ্রাফটা লিখতে হয়। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে। কেন প্লাস পয়েন্ট রয়েছে? যেহেতু আমরা প্যারাগ্রাফটা যে কোশ্চেনগুলো থাকে, তার মানে এই নয় যে আমরা প্যারাগ্রাফগুলো আগে থেকে মুখস্থ করে রাখবো। এভাবে বললে ভালো হয়, প্যারাগ্রাফগুলো ইনফরমেশনগুলো আমরা গ্যাদার করে রাখবো। অর্থাৎ সে ফর এক্সাম্পল এনভায়রনমেন্ট পলিউশন অর এনভায়রনমেন্টাল পলিউশন যাই বলি না কেন, এক্ষেত্রে আসলে এনভায়রনমেন্টের ব্যাপারটা কি, এটা কিভাবে পলিউটেড হচ্ছে এবং এটাকে কজ অ্যান্ড ইফেক্টটা কি, এবং এটা কিভাবে জাস্ট আমরা ডিক্রিজ করতে পারি, এই যে ব্যাপারগুলো, ইনফরমেশনগুলো যদি আমার মাথায় থাকে, তাহলে পরীক্ষায় যে কোশ্চেনগুলো থাকবে, কোশ্চেনগুলোর উপর বেস করে আমি সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারবো। ওকে, এখন একটা ট্রাইপিক্যাল প্যারাগ্রাফে সাধারণত আমরা জানি 3টি অংশ থাকে। 3টি অংশ কি? প্রথমে কি থাকে? ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অর সেন্টেন্সেস, অর্থাৎ প্রথমে যেটা আমরা ইন্ট্রোডাকশন বলি, অর্থাৎ সূচনাবর্তী কিছু সেন্টেন্স থাকে। এই সূচনার মধ্যে আমরা সাধারণত যে প্যারাগ্রাফটা, যে সম্বন্ধে ট্রাফিজম ছিল, হোয়াট ইজ ট্রাফিজম রেফার অর হোয়াট ইজ লোড শেডিং রেফার, অর্থাৎ একটা ডেফিনেশন সাধারণত এখানে চাওয়া হয়। ওকে, ইন্ট্রোডাকশন সেন্টেন্স ডেফিনেশনের সাথে আমরা আরও 2-1টা সেন্টেন্স অ্যাড করে দিলে জিনিসটা অনেক বেটার হয়। এরপরে 2 নম্বর যেটাকে আমরা বডি বলি, অর্থাৎ যেটার উপর বেস করে প্যারাগ্রাফটা এক্সটেন্ড হয়। ওকে, এবং শেষে অবশ্যই আমাদের যেটা উল্লেখ করতে হবে, এটাকে একটা বলি আমরা কনক্লুশন, তার মানে আমরা বলতে পারি এটাকে কনক্লুডিং সেন্টেন্স অর সেন্টেন্সেস। ওকে, এই 3টা মেইনলি আমাদের মাথায় থাকবে। এই 3টা অংশ মিলে যেন একটা পারফেক্ট একটা প্যারাগ্রাফ আমরা লিখতে পারি। এক্ষেত্রে যখন কোশ্চেন বেস থাকে, সেক্ষেত্রে আমরা যদি হয়তো বা আমাদের পরীক্ষায় একটা প্যারাগ্রাফ জাস্ট আনকমন একটা বিষয়ের উপর প্যারাগ্রাফ চলে আসলো, এখন ওই প্যারাগ্রাফটা সম্বন্ধে যদিও আনকমন, কিন্তু প্যারাগ্রাফটা তুমি জানো, সে ফর এক্সাম্পল তুমি কখনো ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটাকে পড়োনি, কিন্তু জানো আসলে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন জিনিসটা কি। এখন যদি তুমি মাথায় ইনফরমেশনগুলোকে কি করতে হবে, তোমাকে কোশ্চেন ওয়াইজ একটু ডিভাইডেড করে নিতে হবে, যে প্রত্যেক কোশ্চেনের মধ্যে তুমি কোন ইনফরমেশনগুলো, তাহলে বুঝতেই পারতেছো পারফেক্ট একটা প্যারাগ্রাফ লেখার জন্য তোমাকে ফার্স্ট টাইম একটা প্ল্যান করে নিতে হবে। অবশ্যই পরীক্ষা হলে বসে তুমি একটা প্ল্যান করে নিবে, যে হ্যাঁ আমি কোন ইনফরমেশনগুলো কোন কোশ্চেনের সাথে সেট করবো। প্ল্যানটা করার পর তুমি যখন লিখতে যাবে, প্রত্যেকটা সেন্টেন্স লেখার আগে সেন্টেন্সের অর্ডারটাকে তুমি একটু ঠিক করে নিবে। এবং এখানে সবচেয়ে বড় কথা কোহেশন যে ব্যাপারটা, অর্থাৎ সঙ্গতিপূর্ণ। তুমি যখন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স লিখছো, বা একটা কোশ্চেনের পর একটা কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন ওয়াইজ তুমি লিখবে, কিন্তু যখন উইদাউট কোশ্চেন আমি প্যারাগ্রাফটা পড়বো, যেন পুরো প্যারাগ্রাফটা পড়ে আমাকে এটা একটা গল্পের মতো মনে হয়, যে এর একটা শুরু ছিল, এর একটা মাঝখানে কাহিনী ছিল, এবং শেষে একটা এন্ডিং ছিল আর কি। এটা যেন উপস্থাপন হয়। এবং আমি কিন্তু কোশ্চেন পড়ে আর প্যারাগ্রাফ পড়বো না, আমি জাস্ট তোমার প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফের পুরো অংশটিকে পড়বো, সেখানে যেন একটা সঙ্গতিপূর্ণ অর্থাৎ একটা হারমোনিয়াস একটা রাইটিং হয়, সেটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এটাকে আমাদের পরীক্ষা হলে বসে আমরা করবো। সেই ক্ষেত্রে আবারও বলি, এই প্যারাগ্রাফগুলো তোমাকে বাসায় একটু প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফ জানি আমরা গতানুগতিক লোড শেডিং, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, বুক ফেয়ার, স্কুল ম্যাগাজিন, স্কুল লাইব্রেরি, বারবার ঘুরে ফিরে এই জিনিসগুলো আসছে। তার মানে কি আমরা একদম যারা মুখস্থ করে নিচ্ছি, হ্যাঁ এগুলোই তো আমরা পরীক্ষার মধ্যে কমন পাবো। হ্যাঁ,
আমি বলছি না সেটা করবে না, অবশ্যই করো, কিন্তু একটু আপডেট হওয়ার চেষ্টা করো। অর্থাৎ লোডশেডিংকে তোমার বইয়ে যেভাবে আছে, তুমি যদি একটা রিসেন্ট সার্ভে করে অর্থাৎ বর্তমানে বাংলাদেশের ডিমান্ড কত, সাপ্লাই কত, এটা একটু কম্বিনেশন করে ইনফরমেশন তুমি অ্যাড করে দাও। বাংলাদেশে বর্তমানে ট্রাফিক জ্যাম হওয়ার মেইন কজগুলো কি, এবং একটা তুমি রিসেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ারের এই ট্রাফিক জ্যাম বা রোড অ্যাক্সিডেন্টের ব্যাপারে তুমি বলতে পারো কতগুলো লোক মারা গেছে, মেইন এখন বর্তমান সময়ের কারণগুলো কি। এই যদি সার্ভেগুলো তুমি একটু অ্যাড করে দিতে পারো, তোমার প্যারাগ্রাফের বডিটাকে অনেক বেশি স্ট্রং করে, তখন দেখা গেলো সেইটার উপর বেস করে তোমার নাম্বারটা বেড়ে যেতে পারে। এখন কথা হলো যে এই জিনিসগুলো কেন দরকার। যে প্যারাগ্রাফটা তুমি লিখে 10-এর মধ্যে 7 পেতে, তুমি যদি সেটার মধ্যে এই অংশগুলো অ্যাড করার পরে 8 ক্যারি করতে পারো, 9 ক্যারি করতে পারো, অর্থাৎ তোমার প্রত্যেকটা যদি রাইটিং আইটেমে তুমি এক করে ইনক্রিজ করতে পারো। দেখো সবগুলো রাইটিং যদি তোমার 4-5 মার্ক ইনক্রিজ হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কটা অনেক বেশি বেড়ে যাবে। আমরা এইভাবে যদি বিবেচনা করি, প্রত্যেকটা রাইটিং আইটেমকে গুরুত্ব সহকারে যদি তুমি লেখো, সবগুলো কম্বিনেশন করে যদি তোমার পুরা 100 মার্কসের একটা ইংলিশ সাবজেক্টে যদি তোমার 5 থেকে 6 মার্ক ইনক্রিজ হয়, তোমার মার্কটা কিন্তু অনেক বেড়ে যাবে। ওকে, তাহলে তোমার এই ধরনের কন্ডিশন থাকা যাবে না যে আমার তো 80 পেলেই A+। আসলে ব্যাপারটা হচ্ছে 80 পেলে A+, সেটা আমরা সবাই জানি, কিন্তু তুমি স্যাটিসফাই কিনা, অর্থাৎ তুমি স্যাটিসফাইড হতে হলে কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। অবশ্যই গ্রামারের পাশাপাশি তোমাকে প্রত্যেকটা রাইটিং আইটেম কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে মোটামুটি ভালো নাম্বার ক্যারি করা যায়, এর জন্য তোমাকে একটু হলেও রিসার্চ করতে হবে, কালচার করতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি 3টি গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, এবং নেক্সট বা পরবর্তী কোনো ক্লাসে নতুন যে আরও রাইটিং আইটেমগুলো রয়েছে, আমি তোমাদের সাথে কীভাবে লিখলে ভালো নাম্বার ক্যারি করা যায় সেই ব্যাপারে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা অনেক বেশি পড়াশোনা করো, এবং পরীক্ষায় ভালো করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, প্ল্যানগুলো করা দরকার, সেভাবেই পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।